সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা সেশন নিয়ে। রাত 10:30 বাজে এখন, তোমরা সবাই জানো। এবং আজকের এই সেশনটা তোমাদেরকে আমি রেকর্ডেড দিচ্ছি বিকজ আজকে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভে আসা সম্ভব হয়নি। এবং যেহেতু আজকে সবাই আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বিগেস্ট একটা ফেস্টিভ্যাল আমরা সবাই জানি, তো হয়তোবা তোমরা অনেকেই বিভিন্ন ধরনের আজকে এনজয় বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আজকে বিভিন্নভাবে করছো। তো হোপফুলি কি সবাই আজকে দিনটা খুব দারুণ করে পালন করেছো। তো ফার্স্ট অফ অল সবাইকে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই। সবার হয়তো বা আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো এই করোনা মহামারীর সময়ে আমরা যতটা এই বছরটায় 2020-তে যতটা আমরা চ্যালেঞ্জ ফেস করে এসেছি, সেই সব কিছু পার করে কিন্তু আজকে কিন্তু একটা যথেষ্ট আনন্দ উৎসবের দিন। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আহ, আহ, স্বাধীনতা দিবস। এবং এই স্বাধীনতা যারা যারা বা যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, এবং এই মহান ব্যক্তিদের তাদের যে ত্যাগ, তাদের যে বলিদান, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে কিন্তু আমাদের ক্লাস আমরা চলো শুরু করি। এবং আজকের এই ক্লাসটা একটু কিছুটা আলাদা আমাদের জন্য। এবং আলাদা আমি এর জন্যই বলছি কারণ আজকের এই সেশনে আমরা আলোচনা করবো যথেষ্ট ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকের পোর্শন। এবং স্ট্যাটিক জিকের পোর্শন বলে তোমরা হয়তো থাম্বনেলে দেখে অনেকেই হয়তো বুঝতেই পেরেছো যে স্যার আজকে তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করবে। তো আজকের কিন্তু আমরা যেটা আলোচনা করবো, আজকের আমার আলোচনাটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। ডেফিনেটলি তোমাদের অনেকটাই বেশি ভালো লাগবে। এবং আশা করি যে আমরা যতই সরকারি চাকরির পরীক্ষাতে অ্যাপিয়ার হই না কেন, আমরা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিকের থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা দেখতে পারি। তো বন্ধুরা, আজকের সেশনে আমরা আলোচনা করব বেসিক্যালি কোন বিষয়টাকে নিয়ে। আমরা আজকের সেশনে বেসিক্যালি আমরা আলোচনা করব নো দ্য ডিফেন্স পাওয়ার অফ ইন্ডিয়া। আমরা আলোচনা করব ভারতবর্ষের আমাদের যে সামরিক ক্ষমতা, ভারতবর্ষের যে আমাদের আর্ম ফোর্সেসের বা আমাদের যে মিলিটারি পাওয়ার, সেই মিলিটারি পাওয়ারকে নিয়ে কিন্তু আমরা আজকের এই সেশনে কিন্তু অবভিয়াসলি আমরা কিন্তু কথা বলবো বন্ধুরা, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই সেশন। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করার আগে একটাই কথা তোমাদেরকে আমি রোজ যেটা বলে থাকি, সেটা হচ্ছে ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবাই লাইক করো, সবাই শেয়ার করে দাও ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং অবশ্যই যারা নতুন চ্যানেলটাতে জয়েন করেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, এই চ্যানেল আমাদের আড্ডা 24/7 বাংলা, এই চ্যানেলকে অবশ্যই কিন্তু কি করবে, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের সেশন খুবই জোশের সাথে, কারণ আজকে আমরা কিন্তু ডিফেন্স নিয়ে আলোচনা করব। চলো। তো ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলেছে, দ্যাট ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসেস আর ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড টু ডিল উইথ দ্য ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড ডিজাস্টার। একদমই তাই। আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস যেটা রয়েছে, আমাদের যেটা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যেটা রয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন যে দেশগুলি রয়েছে সেই সবের থেকে আমরা দেখি যে অনেকটাই আমাদের বেস্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া আমাদের ডিফেন্স সার্ভিসেস বা ডিফেন্স আমাদের যে আমাদের সামরিক যে বাহিনী রয়েছে। এবং অবশ্যই আমরা যদি দেখি দে আর ভেরি ডিসিপ্লিন, দে আর সেলফ ডিসিপ্লিনারি, অ্যান্ড আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে নিয়ে আমরা অবশ্যই কিন্তু প্রাউড ফিল করি। এবং আজকের এই যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে কিন্তু আমরা তাদেরকে অবশ্যই অনেক 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 সেলুট জানাই। এবং তারা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষে যে ম্যানমেড ডিজাস্টার লাইক এক্সটার্নাল অ্যাগ্রিগেশন বা কোনো ধরনের ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রিগেশন এই ধরনের কোনো সমস্যা, ইন্টারনাল কোনো অ্যাগ্রিগেশন লাইক কোনো টেরোরিজমের কোনো উপরে কোনো বিষয়, এইসবের বিষয়ে না, তারা কিন্তু ভারতবর্ষে বা আমাদের এই বা আমাদের দেশের মাটির ভেতরে, আমাদের দেশের এরিয়ার ভেতরে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে, আমরা যদি এক্সাম্পল হিসেবে নিই নেপাল বলতে পারো, বা বিভিন্ন দেশে আমরা যদি দেখি আমাদের যে ন্যাচারাল ডিজাস্টারগুলি হয় লাইক আর্থকুয়েক হোক বা বিভিন্ন ধরনের ফ্লাড সিচুয়েশন হোক, যে কোনো ধরনের সমস্যা কিন্তু তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু নেমে পড়ে, আমরা কিন্তু দেখে এসেছি। এবং দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কিন্তু কম্প্রাইজ হয় বেসিক্যালি আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভিকে নিয়ে। মানে আমাদের যেটা স্থলসেনা, জলসেনা এবং বায়ুসেনা, এই তিনখানা সেনাকে নিয়ে কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের যে ইন্ডিয়ান আর্মড ফোর্স, আমাদের যে সামরিক যে বাহিনী, সে বাহিনী কিন্তু আমাদের গঠন বা গঠিত। নেক্সট কি বলেছে দেখো, আমরা আজকে আলোচনা করবো আমাদের পরীক্ষায় সচরাচর একটা বিষয়কে খুব দেখা যায়, সেই বিষয়টা কি? সচরাচর পরীক্ষায় যে বিষয়টাকে দেখা যায় সেটা হচ্ছে যে র্যাঙ্কসকে নিয়ে কথা বলা হয়। র্যাঙ্কস অনেক সময় আমরা দেখতে পারি র্যাঙ্কসকে নিয়ে কথা বলা হয়, যে বিভিন্ন আমাদের যে লাইক আর্মি রয়েছে, আমাদের আর্মি বা আমাদের যে আমাদের যে নেভি, আমাদের যে নেভেল, আমাদের যে ফোর্স, অ্যান্ড দেন আমাদের যে এয়ারফোর্স, আমাদের যে বায়ুসেনা, সেই এই সেনাদের মধ্যে এদের র্যাঙ্কসকে নিয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে। র্যাঙ্কস বলতে যেমন ধরে নাও, আর্মিতে যারা প্রথমে জয়েন করে তাদেরকে প্রথমে লেফটেন্যান্টের পোস্টে দেওয়া হয়। যদি কেউ এখানে সিডিএস এর এক্সাম দিয়েছো, যেটা বা ইউপিএসসি কন্ডাক্ট করে, ওটিএ বা আইএমএ বা ধরে নাও
আমাদের ইন্ডিয়ান আইএনএ, ইন্ডিয়ান নেভাল একাডেমি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, এইগুলির জন্য বেসিক্যালি এখানে রিক্রুটমেন্ট করা হয়। সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ইউপিএসসি থেকে কন্ডাক্ট করা হয়, যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য এই পরীক্ষা। তো আমরা যদি দেখতে পারি এই যে বিভিন্ন যে অফিসারগুলি রয়েছে যারা রিক্রুটমেন্টের থেকে শুরু করে একদম মানে তাদের যে প্রমোশনাল সিনিয়র মোস্ট পোস্ট, সেই পোস্টগুলিতে তাদের র্যাঙ্কগুলি ইকুইভ্যালেন্ট করে জিজ্ঞেস করা হয়। মানে ধরে নাও প্রশ্নটি কিভাবে আসে, প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়ান আর্মির একজন লেফটেন্যান্ট, তাকে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভির কোন পদবীর সাথে তার সামঞ্জস্যতা রয়েছে, এই ধরনের প্রশ্ন আমরা অনেক সময় পরীক্ষাতে দেখতে পারি। চলো তাহলে আজকের এই সেশনে আমরা অবশ্যই কিন্তু এই বিষয়টাকে এখানে ক্লিয়ার করে নিব। তার মানে দ্য টপ পোস্ট র্যাঙ্কস ইন দ্য কলমস আর দ্য হাইয়েস্ট অফিসার র্যাঙ্কস, অ্যান্ড আমরা যেটা একদম নিচের মধ্যে পড়বো সেটা কিন্তু আমাদের লোয়েস্ট র্যাঙ্ক থেকে আমরা পড়বো। চলো তাহলে দেখে নেওয়া যাক কি আছে এখানে আমাদের আজকের সেশনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল একজন ছেলে যখন সে ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ অফিসার যখন সে জয়েন করে, দেখো দুটো সিলেকশন প্রসেস থাকে, একটা হয় জেনারেল ডিউটির একটা একটা হয় অফিসার লেভেলের সিলেকশন, এবং অফিসারের মধ্যেও একটা হয় নন কমিশনড অফিসার, একটা হয় কমিশনড অফিসার বাই থ্রু আইএমএ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অ্যান্ড থ্রু ওটিএ অফিসার্স ট্রেনিং একাডেমি। ঠিক আছে, দিস অ্যান্ড দিস। সো আমরা কিন্তু এখানে আলোচনা করব যে একজন ছেলে যে ইন্ডিয়ান আর্মিতে সে যখন জয়েন করবে অ্যাজ এ অফিসার হিসাবে, সে কি পদবিতে জয়েন করবে এবং তার প্রমোশনাল পদবিগুলি কিভাবে হবে। দেখো ফার্স্ট অফ অল সে জয়েন করবে, যখন সে জয়েন করার সময় তার আফটার দ্য ট্রেনিং পিরিয়ড তাকে দেওয়া হবে লেফটেন্যান্ট। তাকে কি দেওয়া হবে? তাকে দেওয়া হবে লিউটেন্যান্ট, তাকে আমরা বলি জেনারেল লেফটেন্যান্ট এ কে রয় বা লেফটেন্যান্ট এ কে ঘোষ, সামথিং একটা আমরা কিছু বলে দিতে পারলাম। এখানে আমরা দেখেছি যারা নতুন জয়েন করে তাদেরকে লেফটেন্যান্ট বলা হয় ফার্স্ট র্যাঙ্কে। আফটার দ্যাট যখন তারা প্রমোশন পেয়ে যায় তখন তাদেরকে কিন্তু বলা হয় ক্যাপ্টেন। লেফটেন্যান্ট থেকে প্রমোশন হওয়ার পরে তাকে বলা হয় ক্যাপ্টেন। রিমেম্বার দ্যাট, লেফটেন্যান্ট থেকে যখন প্রমোশন সে যখন পায় তখন তাকে বলা হয় ক্যাপ্টেন, অ্যান্ড দেন সেখান থেকে যখন সে প্রমোশন পায় তখন তাকে বলা হয় মেজর। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় মেজর। ঠিক আছে, মেজর বলা হয়। এবং যখন মেজর থেকে সে যখন আবার প্রমোশন পায় তখন তাকে কিন্তু বলা হয় লেফটেন্যান্ট কর্নেল তাকে বলা হয় লেফটেন্যান্ট কর্নেল, এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে সে যখন প্রমোশন পায় তখন তাকে বলা হয় কর্নেল। তখন কি বলা হয়? তাকে বলা হয় কর্নেল। ঠিক আছে, এবং কর্নেলের থেকে যখন সে প্রমোশন পায় তখন তাকে বলা হয় ব্রিগেডিয়ার। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রিগেডিয়ার। এবং ব্রিগেডিয়ারের পরে যদি আমরা দেখি নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিনিয়র আর্মি পোস্ট আছে সেটা থাকে হচ্ছে আমাদের মেজর জেনারেল। আমরা দেখতে পারি বেসিক্যালি মেজর জেনারেল থাকে আমাদের। মেজর জেনারেলের পরে যেটা আমাদের নেক্সট সিনিয়র মোস্ট পোস্ট থাকে সেটা থাকে লিউটেন্যান্ট জেনারেল হচ্ছে আমাদের একটা বিভৎস একটা বড় আমাদের দেশের সেনাবাহিনীর একজন অধিকারী সে হতে পারে, এবং তারপরে যিনি একজন ব্যক্তি যাকে প্রত্যেক যে নেক্সট মানে এখন ধরে নাও আমরা সবাই জানি যে আমাদের নারভানে স্যার আমাদের রয়েছেন, এবং তারপরে যিনি হবেন সেই পদবিগুলিকে আমরা বলতে পারি জেনারেল। ঠিক আছে, জেনারেল অ্যাস নারভানে। তো আমরা সবাই জানি যে জেনারেল যিনি থাকেন তিনি হচ্ছেন টপ মোস্ট র্যাঙ্ক অফ ইন্ডিয়ান আর্মি, একজন অফিসার যিনি বসে থাকেন। এবং তারপরে এই সেম পদবিটাকে আমরা যদি নেভির ক্ষেত্রে দেখি, তাহলে দেখো একজন ছেলে যে লিউটেন্যান্টে জয়েন করলো আফটার ট্রেনিং অফ ইন্ডিয়ান আর্মি, স্থলসেনাতে সে ট্রেনিং করার পরে সে যখন অ্যাজ এ অফিসার যখন সে জয়েন করলো তখন তাকে কিন্তু লিউটেন্যান্ট দেওয়া হচ্ছে। সেরকমই ইন্ডিয়ান নেভিতে যখন কেউ একজন আফটার ট্রেনিং কেউ যখন জয়েন করবে তখন কিন্তু তাকে অবশ্যই কিন্তু দেওয়া হবে সাব লিউটেন্যান্ট। তাকে কি দেওয়া হয়? সাব লিউটেন্যান্ট পোস্টে দেওয়া হয়। সাব লিউটেন্যান্টের থেকে সে প্রমোশন পেয়ে কি হয়? সাব লিউটেন্যান্ট থেকে প্রমোশন পেয়ে সে হয় লিউটেন্যান্ট। তার মানে একজন ক্যাপ্টেন যে হয় তার সামঞ্জস্য যে পদবিতে থাকে তাকে বলা হয় লিউটেন্যান্ট। এবং পরীক্ষায় তোমার কিন্তু প্রশ্ন এভাবে জিজ্ঞেস করা হবে যে লিউটেন্যান্টের সামঞ্জস্যতা থাকা ইন্ডিয়ান আর্মির যে পদবিটা সেটা কি? সেটা হচ্ছে ক্যাপ্টেন। দুটো ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক আমরা বলতে পারি। এটা শুধু নেভিতে, এটা হচ্ছে স্থলসেনাতে। লিউটেন্যান্টের পরে যেটা নেক্সট প্রমোশন হয় সেটা কিন্তু হয় লিউটেন্যান্ট কমান্ডার আমরা সবাই জানি, এবং কমান্ডারের পরে যেটা হয় সেটা হয় কমান্ডার। লিউটেন্যান্ট কমান্ডারের পরে যেটা পদবি থাকে সেটাকে বলা হয় কমান্ডার, এবং কমান্ডারের পরে যেটা পদবি হয় সেটাকে বলা হয় ক্যাপ্টেন। তার মানে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল এবং সে কিন্তু ইন্ডিয়ান নেভির কিন্তু একজন ক্যাপ্টেনের সাথে সামঞ্জস্যতা। যদি তোমাকে প্রশ্ন করে দিল, এখান থেকেই প্রশ্নটা বেসিক্যালি হয় যে ইন্ডিয়ান নেভির একজন ক্যাপ্টেন ইন্ডিয়ান আর্মির কোন পদবীর সমান, তখন আমরা বলে দিই যে ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেনের সমান না, ইন্ডিয়ান নেভির একজন ক্যাপ্টেন ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়ান আর্মির একজন কর্নেলের সমান। ঠিক আছে, এবং ক্যাপ্টেনের পরে হয় কমোডর। ঠিক আছে, কমোডরের পরে সে গিয়ে প্রমোশন পেয়ে হয় রিয়ার অ্যাডমিরালের পরে সে কিন্তু গিয়ে হয় ভাইস অ্যাডমিরালের পরে সে কিন্তু গিয়ে হয় অ্যাডমিরাল। রিমেম্বার দ্যাট, অ্যাডমিরাল। ঠিক আছে, অ্যাডমিরাল সে পদবিতে সে পোস্টিং পেয়ে যায়। এবং যদি তারপরে যদি আমরা দেখি একজন কি হয়ে যায়, একজন হয় আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে যদি আমরা এটাকে দেখি ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক যদি আমরা
দেখতে বসি তাহলে আমরা দেখতে পারি ফ্লাইং অফিসার, যে প্রথমে একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেনিং কমপ্লিট করার পরে সে যখন জয়েন করবে তখন তাকে কি পদবি দেওয়া হবে, তাকে দেওয়া হবে ফ্লাইং অফিসার, এবং ফ্লাইং অফিসারের থেকে তাকে পদবি দেওয়া হবে নেক্সট ফ্লাইট লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্টের পরে তাকে পদবি দেওয়া হবে স্কোয়াড্রন লিডার, স্কোয়াড্রন লিডারের পরে তাকে পদবি দেওয়া হবে উইং কমান্ডার, উইং কমান্ডার অভিনন্দন তোমরা সবাই জানো যথেষ্ট ফেমাস উইং কমান্ডার, তিনি তাহলে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কমান্ডার বা আমাদের ইন্ডিয়ান নেভির একজন কমান্ডারের সমান উইং কমান্ডার। উইং কমান্ডারের পরে নেক্সট পদবি থাকে তার গ্রুপ ক্যাপ্টেন, হি ইজ আ গ্রুপ ক্যাপ্টেন, এবং গ্রুপ ক্যাপ্টেনের পরে তার পদবি হয়ে যায় কি এয়ার কমান্ডার, এয়ার কমান্ডার অ্যান্ড দেন এয়ার ভাইস মার্শাল, এয়ার মার্শাল, দেন এয়ার চিফ মার্শাল। এয়ার ভাইস মার্শাল একটা সিনিয়র মোস্ট পদবি ইন্ডিয়ান এয়ারফোর্সে বা বায়ুসেনাতে, এবং তারপরে হয়ে যায় এয়ার মার্শাল, এবং তারপরে হয় এয়ার চিফ মার্শাল। এবং আমাদের বেঙ্গলি এয়ার চিফ মার্শাল থাকা যিনি একজন রিসেন্টলি ছিলেন আমাদের বিএস ধাওনা একজন আমরা বলতে পারি, ঠিক আছে, বাঁকুড়ার থেকে বেসিক্যালি বিলংস করতেন হয়তো, যতটুকু আমি শুনেছিলাম তার বিষয়ে। তো পরীক্ষাতে তোমাদের কিন্তু এই র্যাঙ্কগুলিকে কিন্তু ইকুইভ্যালেন্ট করতে দিয়ে দিবে। ব্রিগেডিয়ার ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের কি র্যাঙ্কের সমান, এয়ার কমান্ডারের সমান, এবং সেই কিন্তু এয়ার কমান্ডার একজন কিন্তু ইন্ডিয়ান নেভির কমান্ডারের সমান। তো তোমাকে এই ধরনের যে র্যাঙ্কসগুলি আছে তোমাকে যথেষ্টভাবে তোমাকে জেনে রাখতে হবে, বিকজ তোমার পরীক্ষাতে কিন্তু এই জায়গাগুলি থেকে যথেষ্ট প্রশ্ন হবে। আশা করি এতটুকু তোমাদের পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা একবার দেখে নিই তাদের যে সোলজারে, তাদের সোলজারে যেটা র্যাঙ্কসগুলি থাকে সেই র্যাঙ্কসগুলি তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো লিউটেন্যান্টের ক্ষেত্রে 2টা স্টার থাকে, ক্যাপ্টেনের ক্ষেত্রে 3খানা স্টার থাকে, মেজরের ক্ষেত্রে একটা আমাদের অশোক স্তম্ভ থাকে, এবং লিউটেন্যান্ট কর্নেলের ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ এবং একটা কি থাকে আমাদের স্টার থাকে, অ্যান্ড দেন কর্নেলের ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ এবং একটা কি দুটো কি থাকে স্টার থাকে, অ্যান্ড ব্রিগেডিয়ারের ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ এবং 3খানা কিন্তু কি থাকে আমাদের স্টার থাকে, অ্যান্ড দেন মেজর জেনারেল যিনি হন তার ক্ষেত্রে কিন্তু একটা পেন এবং আমাদের তরোয়ালের একটা ক্রস মার্ক অ্যান্ড দেন একটা স্টার থাকে। লেফটেন্যান্ট জেনারেলের ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ এবং তার যেটা সোলজার সেখানে কিন্তু একটা কলম এবং একটা তরোয়াল যেটা আমাদের ড্র করা আছে, এবং জেনারেলের ক্ষেত্রে একটা অশোক স্তম্ভ, একটা স্টার অ্যান্ড দেন একটা তরোয়াল একটা কলমের ক্রস এখানে দেওয়া আছে। এবং ফিল্ড মার্শাল বলতে আমাদের একজনই ছিলেন ভারতবর্ষে, তিনি ছিলেন এস.এম. মানেক শাও। ফিল্ড মার্শালের দায়িত্ব শুধু একজনকে দেওয়া হয়েছিল, সেটা ছিলেন ফিল্ড মার্শাল মানেক শাও, এবং তার পদবিটা কিন্তু কিছুটা এই ধরনের ছিল, একটা ক্রস অ্যান্ড দেন তার চারদিকে কিছু একটা সাজানো ডেকোরেটেড করা এবং দেন একটা অশোক স্তম্ভ, ঠিক আছে। এবং এই যে তার পাশাপাশি যদি আমরা দেখি ইন্ডিয়ান এয়ারফোর্সে তুমি দেখতে পাচ্ছ দুখানা ব্ল্যাক বেল্ট অ্যান্ড দেন এখানে এক জোড়া ব্ল্যাক বেল্ট অ্যান্ড দেন এখানে এক জোড়া প্লাস সিঙ্গেল একটা ব্ল্যাক বেল্ট, এখন এখানে উইং কমান্ডারের ক্ষেত্রে এখানে তিন জোড়া এখানে ব্ল্যাক বেল্ট দেওয়া আছে। তো বন্ধুরা তোমরা এখানে যে দেখে নিতে পারছো আমাদের বেসিক্যালি ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির যে আমাদের যে সোলজারের যে স্টারগুলি হয় কাদেরকে আমরা কি করে চিনতে পারবো। তো অনেক সময় পরীক্ষাতে যদি এই ধরনের যদি প্রশ্ন তোমাদের জিজ্ঞেস যদি করে দেওয়া হয় তোমরা আশা করি তোমরা খুব সহজে এই ছকটার মাধ্যমে তোমরা হয়তো বা দেখে নিতে পারবে তোমাদের যে কোন স্যাম্বলটাকে কোন পদবিতে কনভার্ট করা হয়েছে বা কোন পদবি হিসেবে বলা হয়। এবং ভারতবর্ষের আমাদের সামরিক বাহিনী তার উপরেও কিন্তু এই তিনটে ফোর্সের উপরেও কিন্তু আমরা যদি দেখি আমাদের জেনারেল বা এয়ার চিফ মার্শাল বা অ্যাডমিরাল এদের উপরেও কিন্তু নতুন একটা পদবি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। সেই চিফ অফ ডিফেন্স স্টাফ কিন্তু বর্তমান হয়েছে আমাদের বিপিন রাওয়াত, যিনি পূর্ব আমাদের আর্মি চিফ ছিলেন বিপিন রাওয়াত, ঠিক আছে। বিপিন রাওয়াতকে কিন্তু দেওয়া হয়েছে আমাদের কি চিফ অফ ডিফেন্স স্টাফ। তার মানে টোটাল যে আমাদের ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্সের তিনটে সেনার যে হেড তাকে দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বলে একটি নতুন পদবি। তো এটাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা চলো তাহলে এবার আমরা আরো অল্প আগিয়ে যাই। নেক্সট কি বলেছে আমাদের, নেক্সট আমরা কথা বলবো একটু অল দ্য ফাইটার মোস্ট ইম্পর্টেন্ট ফাইটার্স এয়ারক্রাফট অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। মোস্ট ইম্পর্টেন্ট ফাইটার্স অফ ইন্ডিয়ান এয়ারক্রাফটে আমাদের কি কি আমরা দেখতে পারি চলো তাহলে দেখে নিচ্ছি একবার। ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি বন্ধুরা, ওয়ান সেকেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট ফাইটার্স অফ ইন্ডিয়া যদি আমরা কথা বলি তাহলে আমরা কি কি দেখতে পারি। আমরা প্রথমে দেখতে পারি ফার্স্ট অফ অল আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিষয়টা একটু দেখে নেই। ফার্স্ট অফ অল বলেছে এখানে যে ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ দ্য ফোর্থ লার্জেস্ট এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু আমরা যদি দেখি ফোর্থ লার্জেস্ট এয়ারফোর্স আমাদের ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারি, ঠিক আছে। ফোর্থ লার্জেস্ট এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স, ফোর্থ লার্জেস্ট এয়ারফোর্স আমাদের ভারতবর্ষের বায়ুসেনা, ঠিক আছে। এবং যেটা এস্টাবলিশমেন্ট হয়েছিল 8 অক্টোবর 1932 তে এবং এই বায়ুসেনা কিন্তু তখন থেকে কিন্তু যদি আমরা দেখি ভারতবর্ষের আমাদের বিভিন্ন ধরনের সামরিক ক্ষমতা কিন্তু আমাদের সঙ্গী হয়ে এসছে ভারতীয় বায়ুসেনার। তো আমরা কিছু ইম্পর্টেন্ট এখানে কিছু আমরা ডিফেন্স আমাদের ফাইটার জেটকে নিয়ে কথা বলবো। সেটার তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে যেমন হাল তেজাস,
আমরা কথা বলছি তেজসকে নিয়ে। তেজস একটা হচ্ছে আমাদের ইন্ডিজিনিয়াসলি বিল্ড ফাইটার জেট, ইন্ডিজিনিয়াসলি বিল্ড একটা ফাইটার জেট আমাদের। তেজস হচ্ছে একটি আমাদের ফাইটার জেট, ফাইটার জেট। এবং এই তেজসকে বানিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ঠিক আছে। নেক্সট যদি কথা বলি, আমাদের নেক্সট কি আছে, জ্যাগুয়ার। নেক্সট আমাদের কাছে আছে জ্যাগুয়ার। জ্যাগুয়ার যেটা রয়েছে আমাদের, ইট ইজ অ্যান অ্যাংলো ফ্রান্স জেট অ্যাটাক এয়ারক্রাফট। এটাকে বানিয়েছে অ্যাংলো ফ্রান্স, এটা আমাদের অ্যাংলো ফ্রান্স জয়েন্টলি ম্যানুফ্যাকচারিং, জয়েন্টলি এটাকে ম্যানুফ্যাকচার হয়েছে। এটি একটি হচ্ছে অ্যাটাক এয়ারক্রাফট, এটি হচ্ছে একটি অ্যাটাক এয়ারক্রাফট, এটি হচ্ছে একটি অ্যাটাক এয়ারক্রাফট। এবং যদি আমরা নেক্সট কথা বলি মিগ 27, মিগ 27, মিগ 27 এর কথা আমরা কি বলবো, মিগ 27 হচ্ছে ইট ইজ এ ভেরিয়েবল জিওমেট্রিক গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট। এটি হচ্ছে একটি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট, গ্রাউন্ডে হিট করে, গ্রাউন্ড অ্যাটাকড এয়ারক্রাফট, গ্রাউন্ড অ্যাটাকড এয়ারক্রাফট। এবং যদি আমরা আর অল্প দেখে নেই, এই মিগ 27 কে কিন্তু বিল্ড করেছিল কে, মিগ 27 কে অরিজিনালি বিল্ড করেছিল সোভিয়েত ইউনিয়ন, মানে বর্তমানে আমরা বলতে পারি রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন বানিয়েছিল এই মিগ 27 কে। নেক্সট যদি আমরা দেখি, আমাদের কাছে রয়েছে, ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে আমাদের মিরাক 2000, মিরাক 2000। এই মিরাক 2000 কিন্তু হচ্ছে একটি ফ্রান্সের মাল্টি রোল সিঙ্গেল ইঞ্জিন 4th জেনারেশন জেট ফাইটার ম্যানুফ্যাকচারার। এটাকে ম্যানুফ্যাকচার কে করেছে, এটি হচ্ছে একটি ফ্রান্সের মাল্টি রোল সিঙ্গেল ইঞ্জিন 4th জেনারেশন জেট ফাইটার। এটা হচ্ছে একটি কি ফ্রান্স বেসড মাল্টি রোল সিঙ্গেল ইঞ্জিন 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, এটা যদি আমরা এর বিষয়ে আমরা দেখে নেই, আমাদের যেটা মিরাগ রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি, আমাদের এর উপরেও কিন্তু রয়েছে আমাদের মিগ 29, মিগ 29 আমরা সবাই জানি মিগ 29 কেও কিন্তু ইজ এ টুইন ইঞ্জিন জেট ফাইটার, এটা কিন্তু একটি টুইন ইঞ্জিন জেট ফাইটার। টুইন ইঞ্জিন জেট ফাইটার, এবং এই এয়ারক্রাফটটাকে কিন্তু বিল্ড করেছে বাই সোভিয়েত ইউনিয়ন। এবং আমাদের যেটা যথেষ্ট ফেমাস একটা, সেটা হচ্ছে সুখোই MK-30I, সুখোই 30 MKI, সুখোই 30 MKI। It is a twin jet multi-role air superiority fighter developed, is a twin jet multi-role air superiority fighter developed aircraft fighter। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমাদের ভারতবর্ষের যথেষ্ট কি ইম্পর্টেন্ট আমাদের ফাইটার জেট রয়েছে। এর উপরেও যেটা আমাদের যথেষ্ট নতুন, যেটা আমাদের ভারতবর্ষের প্রাউড আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের রাফেল। রাফেলের বিষয়টা আমরা একটু এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। রাফেল হচ্ছে অ্যাবাউট, ইটস আ 4th জেনারেশন ফাইটার জেট। তোমরা যদি দেখতে পাচ্ছ এই সামনে রাফেলের এই হ্যান্ডেলটা, ইটস আ ভেরি কমন, যেটা আমরা দেখতে পারি রাফেলের। এটা হচ্ছে লিকুইড, আমাদের যে রাফেলের যে ফুয়েল, সে ফুয়েল লোড করে, যখন রাফেলের একটা স্পেশালিটি আছে যে রাফেল অন এয়ার ফুয়েল লোড করতে পারে ফ্রম এ ডিফারেন্ট এয়ারক্রাফটের থেকে। ইটস এ মাল্টি রোল কমব্যাট ফাইটার। এর ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 24,500 কেজি। এর ম্যানুফ্যাকচারারকে ডিসল্ট এভিয়েশন একে বানিয়েছে, ডিসল্ট এভিয়েশন অফ, আমরা বলতে পারি ফ্রান্স। নেক্সট, এটার লোড ক্যারিং ক্যাপাসিটিটা কি, এর লোড ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 9,500 কেজি, 9,500 কেজি হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটি। এর রেঞ্জ যদি আমরা বলি 3,700 কিলোমিটার টার্গেট রেঞ্জকে হিট করতে পারে, 3,700 কিলোমিটার অবধি টার্গেট রেঞ্জকে হিট করতে পারে। যদি রাফেলের কথা বলি, এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1,389 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে, 1389 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে। এর লেন্থ হচ্ছে 10.3 মিটার, 10.3 meter, and it is also been used for ground support in depth strike and anti-ship strike.
জাহাজকে উড়িয়ে দেওয়ার জন্য পর্যন্ত কিন্তু আমরা কিন্তু রাফেলকে ইউজ করতে পারি। গ্রাউন্ড সাপোর্ট ইন ডেপথ স্ট্রাইক অ্যান্ড এন্টিশিপ স্ট্রাইক, ইটস এ ক্যাপেবল অফ ক্যারিং স্মল নিউক্লিয়ার উইপন। এবং এই আমাদের যে রাফেল, এই রাফেল কিন্তু অবশ্যই কিন্তু ক্যারিও করতে পারে, স্মল নিউক্লিয়ার উইপন অলসো ক্যারি করতে পারে। আমরা তো ভারতবর্ষের সৈন্যবাহিনীর জন্য এটা তো একটা যথেষ্ট বড় একটা গিফট আমরা বলতে পারি 2020-তে। এর হাইট হচ্ছে 5.3 মিটার। এর যদি এর হাইটকে নিয়ে যদি কথা বলি, এর হাইট হচ্ছে 5.3 মিটার এবং এর লেন্থ আমরা বললামই 10.3 মিটার। সো ইটস ইকুইপড উইথ প্রেসিশন গিউডেড এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, এ 30 mm জিয়েট গান অ্যান্ড আদার অ্যাডভান্সড উইপন্স, আর এবং আদার্স বিভিন্ন ধরনের উইপন্স দিয়ে কিন্তু এটা গাইড হয়ে রয়েছে। তো আশা করি বন্ধুরা এতটুকু তোমাদের পুরোপুরি স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি এতটুকু নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই যে রাফেলের বিষয়টা অনেকেই হয়তো তোমাদের কনফিউশন রয়েছে, তোমরা অনেকেই হয়তো রাফেলের বিষয়ে জানতে চাও। তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে দিয়ে তোমরা রাফেলের বিষয়টা তোমরা স্পষ্ট করে আকারে জানতে পারবে। তো বন্ধুরা চলো তাহলে আজকের সেশনটা কিন্তু আমি এতটুকু অবধি রাখবো। আমরা নেক্সট আরও একটা সেশন করবো যেখানে আমরা অবশ্যই ডিফেন্স পাওয়ার নিয়ে আরও আলোচনা করবো, আমাদের নেভেল শিপস, আমাদের বিভিন্ন রেজিমেন্টসকে নিয়ে আলোচনা করবো, বিভিন্ন আমাদের ইন্ডিয়ান আর্মির ইকুইপমেন্টসকে নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ করছি। যদিও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আজকে একটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে আমাদের স্বাধীনতা দিবস, এবং অবশ্যই আশা করি তোমাদের আজকের দিনটা তোমরা অবশ্যই এনজয় করেছো। এবং এই রাফেল আমাদের কাছে চলে এসেছে এবং আজকে রাফেল যথেষ্ট পরিমাণে নিজের প্রদর্শনী দেখিয়েছে। তোমরা হয়তো নিউজ চ্যানেলে অনেকে দেখেছো। তো উই আর ভেরি লাকি দ্যাট আমরা রাফেল পেয়েছি, আমাদের বায়ুসেনা যথেষ্ট হ্যাপি এটাকে নিয়ে। এবং আজকের সেশন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে কিন্তু সবাই লাইক করবে, সবাই অবশ্যই শেয়ার করবে, সবাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, স্ট্যাটিক জিকেতে এবার এই বছর কিন্তু রাফেলকে নিয়ে অনেক প্রশ্ন আসবে। তো তার জন্য রাফেলের ওয়েট কে বানিয়েছে, লোড ক্যারিং ক্যাপাসিটি, রেঞ্জ, ম্যাক্সিমাম স্পিড, হাইট, ওয়েট, এ কি ক্যাপেবল, এই বিষয়গুলি কিন্তু তোমাদের জেনে রাখাটা যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল। তো এতটুকুই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, আরেকবার সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভেচ্ছা জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদের WBCS 2.0 বা আমাদের RRB, NTPC গ্রুপ ডি, WBP, আমাদের বিভিন্ন বেশি অ্যাডমিশন চলছে, সব ব্যাচে কিন্তু তোমরা অ্যাডমিশন করতে পারো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।